আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের অধ্যায় নতুন অধ্যায় হলো সেকেন্ড পার্ট 5 অধ্যায় শ্বসন ও শ্বাসক্রিয়া। তো দেখো, শ্বসন ও শ্বাসক্রিয়ার আগে আগে আমরা শ্বসন বিষয় একটু জেনে নিই। হ্যাঁ, শ্বসনের ইংরেজি বলা হচ্ছে রেসপিরেশন। রেসপিয়ার মানে শ্বাসক্রিয়া বোঝায়। ল্যাটিন শব্দ রেসপিয়ার মানে হলো শ্বাসক্রিয়া। শ্বাসক্রিয়া বলতে কিন্তু বোঝায় কি অক্সিজেন গ্রহণ আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ। এইটাই হলো শ্বাসক্রিয়া। অক্সিজেন গ্রহণ, কার্বন ডাই অক্সাইড ত্যাগ, এটাই হলো শ্বাসক্রিয়া। তো শ্বসনের বাংলা অর্থ এটাই বোঝায় অক্সিজেন গ্রহণ আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ। শ্বসনের বাংলা অর্থ এটাই বোঝায় অক্সিজেন গ্রহণ, কার্বন ডাই অক্সাইড ত্যাগ। তোমাদের বইতে শ্বসনের সংজ্ঞা দেওয়া আছে। এটা আসলে অন্তঃশ্বসনের সংজ্ঞা। অন্তঃশ্বসন আর বহিঃশ্বসনের মধ্যে পার্থক্য হলো যে বহিঃশ্বসনে কোনো এনজাইম লাগবে না, কোনো এটিপি লাগবে না, এটিপি খরচ করতে হবে না, শুধু ব্যাপন প্রক্রিয়া। এটা হলো বহিঃশ্বসন। এটা হলো বহিঃশ্বসন। তো এখন পরীক্ষায় তো আসলে বলে না যে অন্তঃশ্বসন কাকে বলে, শুধু ধরো শ্বসন কাকে বলে। কেউ যদি এটুকু লেখে যে যে প্রক্রিয়ায়, যে শারীরিক প্রক্রিয়ায় অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ হয় তাকে বলা হয় শ্বসন, তাহলে সে ফুল মার্ক পাবে। কারণ বলা নাই যে অন্তঃশ্বসন নাকি বহিঃশ্বসন। যদি অন্তঃশ্বসন বলে তাহলে কিন্তু অবশ্যই যে অক্সিজেন গ্রহণ করে যে স্থিতিশক্তি শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়, এটিপি তৈরি হয়, উপজাত হিসেবে কার্বন ডাই অক্সাইড পানি তৈরি হয়, তাকে বলা হয় অন্তঃশ্বসন। সেটা তো বলা হয় না, শুধু শ্বসন। শুধু শ্বসনের সংজ্ঞা কিন্তু যে কোনো একটা দিলেই হবে। অন্তঃশ্বসনের সংজ্ঞা দিলেও হবে, বহিঃশ্বসনের সংজ্ঞা দিলেও হবে। বুঝা গেল কি? তাহলে শ্বসন কিন্তু যেটা আমরা বহিঃশ্বসন বলি সেটা কিন্তু অনেক জায়গায় হয়। যেমন যদি বলে যে শ্বসনের পর্যায় কয়টি, তাহলে দুইটা, একটা সবাত আর একটা হলো অবাত। শ্বসনের পর্যায়। আর যদি বলে যে শ্বসন কত প্রকারের, অর্থাৎ অন্তঃশ্বসন কত প্রকারের, তখন তো 4 রকমের আছে। এটা আমরা আগে থেকে জানি, তাই না? ওই যে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, তাই না? এটা শ্বসনের পর্যায় দুইটা। হ্যাঁ, একটা হলো সবাত আর একটা হলো অবাত। এখন বহিঃশ্বসনের ব্যাপারটা কিন্তু 4 জায়গায় আমাদের হয়। বহিঃশ্বসন কিভাবে হয়? যখন বায়ুমণ্ডলের বাতাস আমাদের নাকের মধ্যে ঢুকছে তখন একটা শ্বসন, এটাও একটা বহিঃশ্বসন, ব্যাপন প্রক্রিয়া। এটা একটা শ্বসন, নাকের মধ্যে ঢুকলো। আবার দেখো বহিঃশ্বসন আবার কোথায় হয়? আবার ফুসফুসে অ্যালভিওলাস আছে না? অ্যালভিওলাসের আশপাশে রক্তনালী আছে, অ্যালভিওলাস থেকে রক্তনালীতে যাচ্ছে, এটাও একটা শ্বসন, এটাও বহিঃশ্বসন। এখানে কোনো এনজাইম খরচ হচ্ছে না, কোনো এটিপি খরচ হচ্ছে না, কাজে এটা বহিঃশ্বসন। এটা ভৌত প্রক্রিয়া, রাসায়নিক প্রক্রিয়া না। আবার অ্যালভিওলাসের থেকে যে রক্তনালীতে গেছে, রক্তনালীর মধ্যে রক্ত রসে গেছে, পরে রক্ত রস থেকে আবার কোষের মধ্যে যাচ্ছে। অ্যাকচুয়ালি কোষের মধ্যে যে ঢুকতেছে এটাও এক ধরনের বহিঃশ্বসন। কিন্তু কখন অন্তঃশ্বসন হয় আসলে অ্যাকচুয়ালি, যদি আমরা বলি যে কোষের মধ্যে যেটা হয় সেটা অন্তঃশ্বসন, আসলে কোষের মধ্যে যখন মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঢুকে তখন অন্তঃশ্বসন মেইনলি আর কি। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঢুকলে তখন কি হয়? কেজ চক্রে যখন যায়, বৃষ্টিতে যখন অক্সিজেন যায় তখন কিন্তু সেখানে এনজাইম লাগে এবং এটিপি খরচ করতে হয়। ওইটা আসলে মেইনলি অন্তঃশ্বসন। এত কিছু তোমাদের বই লেখা নাই, তোমাদের বইয়ে শুধু আর কি সরাসরি শ্বসনের কথা বলা আছে। তাহলে আমরা এবার বইয়ের ভাষায় আসি। আমরা এইটুকু জানলাম শ্বসন আসলে বহিঃশ্বসন, অন্তঃশ্বসন। বহিঃশ্বসনে কোনো রাসায়নিক ক্রিয়া ঘটে না, এটা জাস্ট একটা ব্যাপন প্রক্রিয়া, এটা একটা ভৌত প্রক্রিয়া। এবং এই ভৌত প্রক্রিয়া বেশ কয়েকটা জায়গায় হয়। অর্থাৎ নাকের মধ্যে অক্সিজেন ঢুকছে, এটা একটা। ফুসফুসে অ্যালভিওলাস থেকে রক্তনালীতে যাচ্ছে, এটা একটা। আবার রক্তনালী থেকে কোষের মধ্যে যাচ্ছে, এটা একটা। এগুলো সবই হলো শ্বসন ক্রিয়া হচ্ছে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে যখন ঢুকে তখন আসলে অন্তঃশ্বসন, তখন আসলে সত্যিকারের রাসায়নিক বিক্রিয়া শুরু হলো তখন। হ্যাঁ, তখন আর ভৌত না, তখন রাসায়নিক প্রক্রিয়া। তাহলে মানুষের শ্বসন তন্ত্র, এখানে দেখো যে শ্বসন পথ কাকে বলে, এটাও একটা জ্ঞানমূলক কোশ্চেন হতে পারে। যে পথ দিয়ে ফুসফুসে বায়ু প্রবেশ করে এবং ফুসফুস থেকে তা বহির্গত হয় তাকে শ্বসন পথ বলে। এরপরে বলছে সম্মুখ নাসারন্ধ্র থেকে শ্বসন পথের শুরু, এটা তো আমরা জানি। এখন বলছে মানুষের শ্বসনতন্ত্রের পর্যায়ক্রমিক বিভিন্ন অংশ 3টে অঞ্চলে ভাগ করা হয়েছে। যেমন একটাকে বলা হচ্ছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। এটাও কিন্তু একটা এমসিকিউ হতে পারে। নিম্নের কোনটি বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের অংশ? তাহলে বায়ু গ্রহণের অংশ হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র, মানে আমাদের যে নাকের যে ফোঁটা, তাই না, সামনে যেটা আছে এটাই হলো সম্মুখ নাসারন্ধ্র। নাসা গহ্বর,
কাজী নজরুল বইয়ে একটা শব্দ বাদ দিয়েছে, হ্যাঁ, সেটা অন্য বইয়ে আছে, সেটা হলো নাসাগহ্বরের আগে আরেকটা আছে ভেস্টিবিউল, হ্যাঁ, এটা একটু লিখে নাও। অন্য বইয়ে কিন্তু আছে এটা, হ্যাঁ, ভেস্টিবিউল, ভেস্টিবিউল এটা হলো অন্য বইয়ে আছে, অর্থাৎ নাসাগহ্বরের আগের একটা অঞ্চল, সেটা হলো ভেস্টিবিউল। ভেস্টিবিউলের বাংলা অর্থ কি, আর এটা কাজ কি বলছি, ভেস্টিবিউলের বাংলা অর্থ প্রসারিত। এটা কোন জায়গা, এটা হলো আমাদের যে নাকের ফোঁটার পরে যে প্রসারিত জায়গা থাকে, যে এইটা, এটা প্রসারিত না একটু, এই প্রসারিত যেটুকু নরম জায়গা আছে, এই নরম জায়গাটা ভেস্টিবিউল। এবং ভেস্টিবিউল কতদূর বলা হচ্ছে, তোমার আঙুল যতদূর যায় ততটুকু হলো ভেস্টিবিউল। আমাদের চুল কাটেন আমরা এরকম করি না, খুব বেশি দূর যায় কি, যতটুকু পর্যন্ত যায়, মানে প্রসারিত অঞ্চল পর্যন্তই কিন্তু যায় আমাদের আঙুল, তার বেশি যাবে না। নাসা ব্যবহার করে তোমার আঙুল যাবে না, বুঝতে পারছো? তাহলে যতটুকু পর্যন্ত যায় ততটুকু হলো ভেস্টিবিউল। ভেস্টিবিউলের বাংলা অর্থ প্রসারিত। এই যে প্রসারিত হয়ে গেছে না, এটাই হলো। তো আমরা যদি একটু দেখি ভিতরটা আসলে কেমন, যে একটু এঁকে দেখি, যে মনে করো এটা মুখের অঞ্চল, তারপর মনে করো এটা নাকের অঞ্চল। আমাদের নাকের এই জায়গাটাতে এখানে কিন্তু একটা আলাজিহ্বা বলা হয় আর কি, উহুলা বলা হয়, যেটাকে আলাজিহ্বা বা উহুলা বলা হয়। হ্যাঁ, আঁকা ভালো, তাহলে এটা বুঝতে পারবা ব্যাপারটা, মানে এই ব্যাপারটা বোঝা যাবে কোনটা কোন অঞ্চল আর কি। এই যে আঁকা ভালো, তাহলে বুঝতে সুবিধা হবে এটা আসলে কোনটা কোন জায়গা। সবই এটা আমি আজকে কারণ আছে, মানে দুইটা অংশ দিয়ে বোঝা যাবে। এখানে দেখো আমাদের নাকে একটা জায়গায় লোমকূপ থাকে, কিন্তু থাকে না, একটা জায়গায় লোমকূপ থাকে আর কি, লোমকূপ জায়গা যুক্ত জায়গা যেটা, সেটা সেটুক পর্যন্ত, লোমকূপ জায়গা পর্যন্ত আর কি, লোমকূপ জায়গা পর্যন্ত ভেস্টিবিউল, লোমকূপ জায়গা পর্যন্ত ভেস্টিবিউল। যেটুক জায়গা পর্যন্ত লোমকূপ থাকে সেটুক জায়গা হলো ভেস্টিবিউল। যেটুক জায়গায় লোমকূপ থাকে সেটুক জায়গাকে বলা হয় ভেস্টিবিউল। তারপরে একটা জায়গা থেকে প্রসারিত অংশকে বললেন যে, হ্যাঁ, প্রসারিত অঞ্চলটাই হলো ভেস্টিবিউল। ওই যে আমাদের নাক প্রসারিত যেটুকু, ওইটুক জায়গায় কিন্তু আমাদের লোমকূপ থাকে। এই প্রসারিত জায়গার ভিতরে কিন্তু লোমকূপ আছে, আয়নাতে দেখবা আছে, হ্যাঁ, সবারই থাকে, বুঝছো? এটা দরকার আছে, না থাকলে ধুলাবালি ইয়েতে আটকানোর জন্য এটা থাকে, হ্যাঁ। আর লোমকূপের পরে একটা জায়গা থাকে যেখানে কিন্তু কোনো লোমকূপ থাকে না, যেখানে কোনো লোমকূপ থাকে না, কিন্তু সেখানে সিলিয়া থাকে, মাইক্রোস্কোপিক লোম। সিলিয়া হলো মাইক্রোস্কোপিক লোম, মাইক্রোস্কোপ ছাড়া যে লোমগুলো দেখা যায় না তাকে বলে সিলিয়া। তো এই জায়গা, এইটুকু জায়গা, এই জায়গাটার নাম হলো, এই যে যেখানে ইয়ে আছে, এটা হলো নাসা গহ্বর। তাহলে এই এই গোটা জায়গাটা যেখানে সিলিয়া থাকে আর কি, এই গোটা জায়গাটা হলো নাসা গহ্বর। হ্যাঁ, ওটা বোঝা যাবে না, এটা মাইক্রোস্কোপ ছাড়া বোঝা যাবে না, নাসা গহ্বর। তারপরে কোনটা, গ্রিন কালার এর পাশে আঁকিয়েছেন, এটা যে এটা স্যার, ওইটা, ও এইটা আমি একটু সাইড দেখাইছি, এটা আমি পরে দেখাবো। এইটুকু অঞ্চল হলো ভেস্টিবিউল, এই স্থিত অঞ্চল, এটা হলো ভেস্টিবিউল, হ্যাঁ। তারপরে ভেস্টিবিউলের পরে এই যে লোমকূপ, এই যে লোমকূপ, হ্যাঁ, এটা এই লোমকূপ জায়গা, ভেস্টিবিউলটা লোমকূপ জায়গা পর্যন্ত নয়, ভুল হলো, এই জায়গায় দিব, হ্যাঁ, আগে হয়ে গেছে। এই যে এখানে কিন্তু লোমকূপ থাকে, তাহলে এই লোমকূপ জায়গাটা হলো ভেস্টিবিউল।
এই লঘুব জায়গাটা হলো ভেস্টিবিউল। ভেস্টিবিউলের পরে এই জায়গাটা হলো নাসা গহ্বর। দুইটা চিত্র দিয়ে বোঝানোর জন্য আর কি। হ্যাঁ, এটা হলো নাসা গহ্বর, এটা হচ্ছে নাসা গহ্বর। না, এখানে মানুষ হয়েছে, এটা আমার মানুষ হয়েছে না, আমি বলতেছি এটা কি মানুষ হলো, আমি লাগাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, এটা হলো নাসা গহ্বর হলো। পরীক্ষা খাতায় স্যার বুঝতে পারলে হলো, তারপরে কাজে দিতে বেরিয়ে গেল। এই যে একটা থাকে উপলা, এটা উপলা, আর এখানে হলো এই জায়গাটার নাম হলো কোয়ানা। এটাকে বলা হয় কোয়ানা। কোয়ানা, এটাকে বলা হয় কোয়ানা। এটাকে বলা হয় কোয়ানা। কোয়ানার বাংলা অর্থ ফানেল। কোয়ানার বাংলা অর্থ ফানেল। ফানেলের মতো নিচের দিকে নেমে আসছে, তাই তো এই যে এই জায়গাটা হলো কোয়ানা। এই জায়গাটা কোয়ানা বা পশ্চাৎ নাসারন্ধ্র, এটার অপর নাম হলো পশ্চাৎ নাসারন্ধ্র। পশ্চাৎ নাসারন্ধ্রকে কোয়ানা বলা হয়। একটু আকার আকৃতি আসলো। কোয়ানা। তুই চুড়ো আঁকাচ্ছিস না? চুড়ো আঁকাচ্ছিস? এইটার নাম হচ্ছে মানুষের আকার আকৃতি হচ্ছে না, তাই উগুলা। উগুলা, উগুলা মানে আলজিহ্বা। উগুলা মানে আলজিহ্বা। উগুলার আরেকটা বাংলা অর্থ হলো আঙ্গুল, দেখতে আঙ্গুলের মতো। আঙ্গুল। আমরা কেমন আগে উঠে আচ্ছা, মাথায় কিন্তু চুল টুল দিইনি। হ্যাঁ, চুল টুল মনে করো দিলে দিতে পারো, তাই না? চুল টুল নাই, কাট মাথা। এখন চুল দিলে, এখন মেয়েদের চুল দিলে তো অনেক বড় দেয়া লাগবে। ছোট ছোট করে না? আর এটা কি আঁকিয়েছেন? আমি আঁকাইতে পারতেছি না। পারছে না? আচ্ছা, না পারলে আমাকে দাও, দেখেন। আমরা অনেক সুন্দর চিত্র পাই, যেমনই হোক তেমনই হোক আঁকাতে এটা পেরেছি। সুন্দর হয়েছে তো। হ্যাঁ, সুন্দর হয়েছে। বলতে পারলে আমরা মানে এই ছবিটা না আঁকলে বইয়ের ভাষাগুলো বুঝতে পারবে না, এই জন্যই এটা আঁকতে হবে। হ্যাঁ, আর্টিস্ট চেষ্টা করি ভালো করে আঁকানো। এই জায়গাটা ভোকাল কর্ড সহ ল্যারিংস। এই জায়গাটা হলো ল্যারিংস, এই জায়গাটা হলো ল্যারিংস। ল্যারিংস, এটা হলো ল্যারিংস। কত দূর পর্যন্ত আঁকাতে হবে? আমি হ্যাঁ, এই ল্যারিংস পর্যন্ত থাকলে বাকিটা সব বুঝে ফেলবে। আরো নিচে আঁকাতে হবে? না, আর নিচে আঁকতে হবে না। নিচে আবার আগামীকাল। আজকে ল্যারিংস পর্যন্ত শিখাবো। ল্যারিংস মানে তো জানো, তাই না? স্বরযন্ত্র। স্বরযন্ত্র। আর কিছু এটা হচ্ছে বিষয় বই। এটা হলো শ্বাসনালী। শ্বাসনালী আমাদের সামনে থাকে, আর খাদ্যনালী আমাদের পিছে থাকে। হ্যাঁ, স্যার ষড়যন্ত্র হয় হয় না? তো তো সয় হয় না। এর মানে তো স্যার ওই ষড়যন্ত্র। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ষড়যন্ত্র। এই ওটা মধ্যাহ্ন স হবে, ষড়যন্ত্র বানানো। হ্যাঁ স্যার ওটাই লিখছিল ওই জন্য। ষড়যন্ত্র কথাটা ষড়যন্ত্র না, ষড়যন্ত্র। ষড়যন্ত্র বলা যাবে। ষড়যন্ত্র। অসৎ রাসায়নিককে কোয়ানা বলা হয়। হ্যাঁ, স্যার আমরা ৭ থেকে পড়া শুরু করা হচ্ছে। তাই কেন? আমার এক্সাম আছে। স্যার পশ্চাৎ না হয়ে যাবে। তোমার তোমাদের বায়োলজি পরীক্ষা আসতে আসতে। হ্যাঁ স্যার হয়ে যাবে, যদি পড়তেই না পারে তাহলে আর কি হবে? কয় তারিখে এক্সাম? মোট কয়টা অধ্যায় আছে তোমাদের? ২৭ ২৫ তারিখে মনে হয়, ২৫ তারিখে। সামনে মাসে ২৫। ততদিনে তো ৬ অধ্যায় শেষ হবে। আমাদের ইয়েতে ৬ অধ্যায়টা তো সহজ বিকল্প, আপনি ৬ অধ্যায় বাদ দিয়ে ৭ অধ্যায়। আচ্ছা, ৭ই বড় তাহলে। হ্যাঁ ৬ অধ্যায়টা সহজ।
থেকে পড়া বেশি ভালো না তাই খোলা গণনা ওগুলো সব বুঝছি এটুকু জি স্যার স্যার আচ্ছা, তাহলে আমরা মানে কোনটা ল্যারিংস স্যার ল্যারিংস হচ্ছে এই তরুণাস্থি নির্মিত ভোকাল কর্ড সহ এই গোটা জায়গাটার নাম ল্যারিংস। মানে ওই একটাই শুধু এই যে গোল ওপাশের যেটা এটা আছে না, এই গোল জিনিসটার নাম ল্যারিংস। ওপাশের বলো এটা এটা হলো খাদ্যনালী। হ্যাঁ, খাদ্যনালীর মুখ। এটা হলো খাদ্যনালী। এটা হলো খাদ্যনালী, পাশাপাশি থাকে তো, খাদ্যনালী পাশাপাশি থাকে। আর এটা তো জানো অ্যাপিগ্লুটিক্স বা উপজিহ্বা। অ্যাপিগ্লুটিক্স মনে রাখবা, গ্লুটিস মানে হলো গ্লুটিস মানে হলো জিহ্বা। গ্লুটিস মানে জিহ্বা। আসলে কোণাটা ওপাশের চিত্রের কোণাটা কোনটা ওই যে অনেকটা সার্কেলের মতো ওইটা এটা হলো কোণা। এই যে নিচের দিকে নেমে আসছে না, এই যে ছিদ্র, এই ছিদ্রের এই জায়গাটা কি কোণা বলে। এই যে এখানে একটা এই জিনিসটা হলো এই যে উভলা এটা হলো সেই উভলা। আর এই ছিদ্রটার নামে কোণা বলা হচ্ছে। কোণা মানে ফানেল। তাহলে এটা ধরো মুখের জায়গা, এটা নাকের জায়গা। একটু বুঝছি কিনা, কারণ এই ছবিটা না বুঝলে বইয়ের বর্ণনা বুঝতে সমস্যা হবে, ছবিটা বুঝতে হবে। বুঝছে? এবার একটু আলোচনা করি। হ্যাঁ, দেখো আমরা হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র কোনটা, তাহলে এই মনে করো নাকের যে ফুটা, এটা মনে করো নাকের ফুটা। হ্যাঁ, এই নাকের ফুটা, এটা হলো সম্মুখ নাসারন্ধ্র। তো এই ভেস্টিবিউল পর্যন্ত একটা কিন্তু মাঝে একটা প্রাচীর থাকে, এই যে মিডিলে, তাই না? ভেস্টিবিউল পর্যন্ত ও ভিতরে যায় কিন্তু আর কোনো প্রাচীর নাই, ভিতরে যায় একীভূত হয়েছে। এই মুখের কাছে এখানে ভেস্টিবিউল পর্যন্ত এই জায়গাতে তোমার হচ্ছে একটা প্রাচীর থাকে। এই প্রাচীরটি ন্যাসাল সেপ্টাম বলা হয়। সেপ্টাম মানে ব্যবধায়ক, দুইটা নাকের ফুটার মাঝে একটা ব্যবধায়ক। বৈজ্ঞানিকদের ধারণা যে এই ব্যবধায়কটা থাকার কারণ হচ্ছে যে আমাদের হচ্ছে যে নাক দিয়ে যে আমরা অক্সিজেন নিই, এটা কিন্তু একসাথে দুই নাকের ফুটাতে আমরা অক্সিজেন নিই না। আমাদের হচ্ছে দেখা যায় প্রতি 4 ঘন্টা পর পর চেঞ্জ হয়। মানে ধরো একটা নাকের ছিদ্র দিয়ে দেখবা যে তুমি যদি জোরে শ্বাস ফেলো, দেখবা যে কোনো এক নাকের ছিদ্র দিয়ে বেশি শ্বাস যায়, প্রতি 4 ঘন্টা পর পর চেঞ্জ হয়। এটা বুঝতে পারছো? প্রতি 4 ঘন্টা পর, ধরো 4 ঘন্টা এই নাক দিয়ে হচ্ছে, 4 ঘন্টা এই নাক দিয়ে হচ্ছে। এবং এতে কি হয়, এটা একটা বিশ্রাম হয়। এবং বিশ্রাম হয় বলে দেখা যায় যে আমাদের নাক ভালো থাকে। না হলে 24 ঘন্টা যদি একই ফোঁটাতে খুব পড়তে যাইতো, তাহলে আমাদের নাকে একটা ঘর্ষণজনিত কারণে আগুন ধরে যেত। এটা বৈজ্ঞানিকদের ধারণা। ওই কারণে তো কষ্ট হয়, দেখবা নাক গরম হয়ে থাকে, ওই জন্য তো কষ্ট হয়। মানে 4 ঘন্টা চলার পরও তখন এখানে যখন আস্তে হ্যাঁ, তখন নাক গরম হয়, ওই জন্য দেখবা নাক গরম, দেখো না নাক গরম হয়ে যায়, তখন গরম হয়ে যায়, ওই কারণে তো গরম হয়। এবং আমরা হচ্ছে রাতে ঘুমানোর সময় দেখবা যার নাক বন্ধ হয়ে যায়, মুখ খুলে ঘুমায় না, মুখ হা করে ঘুমায়, কিন্তু দেখবো অনেকে মুখ হা করে কেন ঘুমায়, ওই যে নাক বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাস নিতে পারে না, তখন নাক মুখ খুলে ঘুমায় না, মুখ খুলে ঘুমাতে হয়। তো তার মানে ওই যে চেঞ্জের সময় যখন ঝামেলা বাঁধে, তখন আমরা মুখ খুলে ঘুমাই। বুঝতে পারছো? এটা কারণ বলা হচ্ছে আর কি। ভিতরের দিকে একীভূত হলেও সমস্যা হয় না, কারণ ভিতরে প্রচুর পরিমাণে মিউকাস থাকে, ওটাতে ঠান্ডা হয় প্রতিনিয়ত। কিন্তু এখানে মিউকাস নাই, মানে এই সামনের দিকে। তো এই জন্য এখানে দুইটা প্রাচীর, এটা বৈজ্ঞানিক ধারণা, এই জন্য দুইটা প্রাচীর আছে আর কি। হ্যাঁ, যাতে করে ওই যে চেঞ্জটা হয়। এবং বলা হচ্ছে ছোট বাচ্চা যখন হয় না প্রথমে, হ্যাঁ ওরা ওই যে হচ্ছে চিৎকার, হ্যাঁ চিৎকার দেয়। এবং বৈজ্ঞানিকদের ধারণা ছোট বাচ্চা হওয়ার সাথে সাথে চিৎকার দেওয়ার কারণ হলো যে অক্সিজেন তো হ্যাঁ, ওই সবকিছুকে নাক জ্বালাতে দিয়ে সাহায্য করে। হ্যাঁ, যখন নাক দিয়ে যখন অক্সিজেন যায়, তখন ওদের নাক জ্বালা পোড়া করে, জ্বলতে থাকে। হ্যাঁ, কারণ হচ্ছে কি যে কোনোদিনও তো ভিতরে বাতাস ঢুকে নেই, ভরভর করে, হঠাৎ করে ঢুকছে না, তো ভরভর করে ঢুকে না, ওই ঢুকার জন্য তখন ওই নতুন কিছু ঢুকছে না, হঠাৎ করে প্রথমবার। আমাদের তো অভ্যাস হয়ে গেছে, তাই কিছু মনে হচ্ছে না। আমাদের অভ্যাস হয়নি স্যার, বলে ওটাও হতে হতে মানে আমরাও চিল্লাইছি। হ্যাঁ, না সবাই না, ওই সময় তো আমরাও চিল্লাইছি, মানে এখন বলছি, এখন তো যদি না চিল্লাস তাহলে তো ফেলে দিতে ভাই। হ্যাঁ, যেমন যারা হচ্ছে মরাবে। অক্সিজেন নেয় না,
তারা কিন্তু ঠিকই কিন্তু একটু একটু জ্বালা ভাব অনুভব করে যারা যে অক্সিজেন নেয়, কারণ ওটাও তো নতুন তার জন্য, কৃত্রিম ভাবে যেটা নেয় এবং বেশ জোরে করে আসে, তো প্রেসারে যায়, ওটাও তার একটু একটু জ্বালা পোড়া করে, হালকা হালকা ইয়ে হয়, সমস্যা হয়। আর হচ্ছে ওই যে ছোট বাচ্চার ক্ষেত্রে যখন মানে ওই যে কান্না করে, তো এটা কি অ্যালভিওলাসের কোনো ইয়ে আছে যে ফুসফুস চুপসে থাকে বা ইয়ে হয়, এটার কি কোনো ইয়ে আছে? হ্যাঁ, এটাও ইয়ে আছে যে তোমার হচ্ছে যে প্রথম যখন হচ্ছে শ্বাসটা ঢুকে, তার আগে তো শ্বাস বন্ধই থাকে, তখন দেখা যায় যে ডাক্তাররা যদি শ্বাস প্রথমে বন্ধ থাকে, চালু হয় না আর কি, হ্যাঁ, তখন তাহলে হচ্ছে তার মায়ের পেটে থাকতে কিভাবে কি হয়? মায়ের পেটে তো তখন হচ্ছে যে নাভির সাহায্যে যে কানেকশন থাকে, তো ওখান থেকে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড আদান প্রদান হয় আর কি, হ্যাঁ, ওটা আর কি ওইভাবেই চলে, তখন নাভির মাধ্যমেই কাজগুলা চলে আর কি, হ্যাঁ। মায়ের পেটে তো একবারে পুরো আবদ্ধ থাকে, তখন হলো নাক দিয়ে অক্সিজেনের ব্যাপারটা যায় না আর কি। ওই জন্যই তোমার হচ্ছে চালু করতে হয়, এই যখন বাতাসে আসে তখন দেখা যায় বাচ্চাকে কিন্তু পা উল্টা দিক করে এরকম করে রাখে, অনেক সময় বাড়ি মারে আস্তে আস্তে, যাতে ও কান্নাকাটি করলে তখন ওই ইয়ে হয়, প্রেশারটা বেড়ে যায়, কানলে একটা শক্তি হয়তো ওই শক্তিতে ফুসফুস চালু হয়ে যায়, ফুসফুস অনেক সময় চালু হতে চায় না, ফুসফুস অনেক সময় চালু পাঞ্চিং করতে চায় না, তখন ওই ইয়ে করে। যদি কারো যদি দেরি হয় না, তাহলে কিন্তু তার অনেক বাচ্চা তখন ওই যে ব্রেনে তখন হচ্ছে যে ইয়ে যায় না, নাভি কেটে ফেলছে, আর তো কানেকশন নাই, অক্সিজেন তো যাবে না, অক্সিজেন যাওয়ার জন্য তো ধরো বাড়ি টাড়ি দিল, তাও যদি দেরি করে না, তাহলে দেরি করলে তখন হচ্ছে সে অ্যাবনর্মাল হয়ে যায়, মানসিক প্রতিবন্ধী বাচ্চা হয়ে যায়। ওই জন্য খুব তাড়াতাড়ি আর কি ওই বাচ্চাকে অনেক সময় দেখা যায় ওই শ্বাস নিচ্ছেই না, তখন অনেক থাবড়াতে থাকে, অনেক মারে ধরে উল্টো দিক করে, বুঝছো? অ্যাকচুয়ালি তো যখন হচ্ছে অ্যামনিওটিক স্যাকের মধ্যে থাকে, তো তো তরলে পূর্ণ থাকে, এই কারণে হচ্ছে মনে হয় ফুসফুসটা চুপসে থাকে। হ্যাঁ, চুপসে থাকে, হ্যাঁ, সেটাই। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা হলো এবার এখানে যেখানে আসছিলাম সেটা হলো সম্পূর্ণ নাসা গহ্বর সরাসরি আসছে, এটা অন্য বই ভেস্টিবিউলের কথা আছে, তো এটা মনে রাখবে ভেস্টিবিউলের বাংলা তো প্রসারিত অঞ্চল, অর্থাৎ আমাদের যে নাকের যে ফোঁটা প্রসারিত হয়ে আছে না এইটুকু, তাহলে এই নরম অংশটুকু পর্যন্ত ভেস্টিবিউল, আর এই নরম অংশটুকুই লোমকূপ থাকে, মানে ভেস্টিবিউলের মধ্যে লোমকূপ থাকে, আর নাসা গহ্বরের মধ্যে লোমকূপ থাকে না, ওখানে থাকে মাইক্রোস্কোপিক লোম, যেটাকে বলা হয় সিলিয়া। তো তাহলে বড় বড় লোমকূপগুলো বড় বড় ধুলাবালি আটকায়, আর মাইক্রোস্কোপিক লোম যেটা সিলিয়া সেটা ছোট ছোট ধুলাবালি আটকায়, ছোট ধুলাবালি ব্যাকটেরিয়া এগুলো আটকানোর চেষ্টা করে, এরা হলো সবসময় সামনের দিকে বিট করে, হ্যাঁ, এরকম ধাক্কা দিতে। তারপরেও কিছু ব্যাকটেরিয়া কিছু ধুলাবালি চলে আসে, তখন তো ওই যে ফুসফুসে অ্যালভিওলাসে অনেক রাসায়নিক উপাদান আছে, যেমন সারফেক্টেন্ট, ডিটারজেন্ট জাতীয় পদার্থ আছে, ওগুলা দিয়ে আবার ধ্বংস হয়। ফুসফুসের অ্যালভিওলাসের মধ্যে ম্যাক্রোফেজ আছে, মানে শ্বেতকণিকা আছে, তারা জীবাণু ধ্বংস করে, এরকম অনেক প্রতিরক্ষা ব্যবস্থা আছে, মানে এখান থেকে প্রতিরক্ষা ব্যবস্থা শুরু, লোমকূপ, তারপর আবার সিলিয়া। তাহলে স্যার এত প্রতিরক্ষা ব্যবস্থা আছে, তাহলে হচ্ছে অনেক সময় ফুসফুস ক্যান্সার হয় এই ধুলাবালি বা ওই জাতীয় পরিবেশের কাজ। হ্যাঁ, মানে যখন ধরো আমাদের ক্যান্সারের ব্যাপারটা হয়, সেটা তো হচ্ছে যে অনেক সময় রাসায়নিক কারণেও হয়, যে অনেক সময় দেখা যায় যে এমনও আছে যে যারা বেশি ফুসফুস এক্স-রে করে, হ্যাঁ, এটার কারণে অনেকের ক্যান্সার হতে পারে, এক্স-রে গুলো রেডিয়েশনের কারণে অনেক সময় জিনগত চেঞ্জ হয়ে যায়, অনেক সময় রাসায়নিক উপাদান, সিগারেট রাসায়নিক উপাদান, এটার কারণে তার জিনগত চেঞ্জ হয়ে যেতে পারে। কিছু রোগ সৃষ্টির ব্যবস্থা তো রাখবেই, নাহলে তো মানুষকে মারা যাবে না, মেরে ফেলা যাবে না, তাই না, মানুষকে তো মরতে হবে, তো রোগ রাখার ব্যবস্থা আল্লাহ রাখছে, হ্যাঁ, নাহলে তো মানুষকে মেরেই ফেলা যাবে না, কারণ যদি রোগ ছাড়া এমনি মরে যায় তাহলে তো সরাসরি মানুষ আল্লাহকে দোষ দিবে, মানুষ কিছু না কিছু তো মরে, তখন দোষ কিন্তু হয় যে এটা মরেছে, কিন্তু আল্লাহ মারা ফেলছে এটা বলে না তো, তাই না? তো এই জন্য কিছু তো রোগ আল্লাহ রাখবেই, এই জন্য ব্যবস্থা রাখছে। আবার কিছু শ্বেতকণিকার খাদ্য খাবার হিসেবেও কাজে লাগে, শ্বেতকণিকা খায়, জীবাণুগুলো খায়, ওদেরও রিজেকের একটা ব্যাপার আছে, তাই না? হাঁপানি অ্যাজমার ক্ষেত্রে কি হয়? হাঁপানি অ্যাজমার ব্যাপারটা হয় এইভাবে যে আমাদের শ্বেতকণিকা, কারো শ্বেতকণিকা থাকে যারা বিভিন্ন পদার্থকে শত্রু মনে করে, হ্যাঁ, শত্রু মনে করে অযথাই অতিরিক্ত মিউকাস ক্ষরণ করে ফেলে, মিউকাস ক্ষরণ করে শ্বেতকণিকা থেকে বিভিন্ন ধরনের মিউকাস অতিরিক্ত ক্ষরণ হয়, তখন ফুসফুসে অ্যালভিওলাসে মিউকাস জমা হয়, তখন ওইতে হাঁপানি হয়, কারণ মিউকাস বেশি হয়ে গেলে ওটাও তার শ্বেতকণিকার দোষ, শ্বেতকণিকা ভুল বুঝে অনেক সময় অযথাই অতিরিক্ত রাসায়নিক পদার্থ ক্ষরণ করে,
অতিরিক্ত রাসায়নিক পদার্থকরণ করে, অতিরিক্ত প্রোটিন, অতিরিক্ত মিউকাসকরণ করে, তখন হচ্ছে তার এটা হয়। এটা হলো জিনতাত্ত্বিক, এটাও জিনতাত্ত্বিক, এটা হলো হাঁপানিটাও জিনতাত্ত্বিক। হ্যাঁ, এটার কোনো ওষুধ নাই। কিন্তু অ্যাজমার ক্ষেত্রে তো আলাদা। অ্যাজমা তো হচ্ছে আপনার যে মানে ঋতু বলতে হচ্ছে এই সময় বসন্তকালে যখন ফুলের রেণু প্রবেশ করে ওই প্রকোপটা। হ্যাঁ, ওটাও চিন্তাত্মিক, মানে কারো কারো ওই যে ঋণুগত কারণে হয়, তো মানে অনেক সময় দেখা যায় শীতকালে ওটাকে শত্রু মনে করে, সবই হলো জিনতাত্ত্বিক। এই রোগগুলো জিনতাত্ত্বিক রোগ। হ্যাঁ, এগুলার ভালো করার উপায় নেই। আচ্ছা, তাহলে সম্মুখ নাসারন্ধ্র নাসা গহ্বরের আগে ভেস্টিবুলের কথা বললাম, নাসা গহ্বর আমরা এদিকে বিস্তারিত পড়বো। পশ্চাৎ নাসারন্ধ্র বললাম, নাসা গলবিল। নাসা গলবিল কোনটা দেখো, এই যে নাসা গলবিল কোনটা হবে, নাসা গলবিল খেয়াল করো। এই যে যেখান থেকে পশ্চাৎ নাসারন্ধ্র হলো না, তারপরে এইটুকু জায়গা, এটার পরে এই জায়গাটা হলো নাসা গলবিল। আবার মুখের পরে এই জায়গাটা হলো মুখ গলবিল। তারপরে আবার এই যে ল্যারিংসের এই জায়গাটা হলো ল্যারিংসো গলবিল বা স্বর গলবিল। গলবিল হলো তিন রকমের হয়। একটা হলো নাসা গলবিল। কেন? নাকের পশ্চাৎ নাসারন্ধ্রের পরের যে ফাঁকা জায়গা, গলবিল মানে কি, বিল মানে প্রশস্ত এরিয়া, বিল মানে প্রশস্ত এরিয়া, পশ্চাৎ নাসারন্ধ্রের পরে যে প্রশস্ত এরিয়া তার নাম হলো নাসা গলবিল। মানে কি, নাকের পরে যে ফাঁকা জায়গা, পশ্চাৎ নাসারন্ধ্রের পরে যে ফাঁকা জায়গা তার নাম কি, নাসা গলবিল। আচ্ছা, মুখ শেষ হওয়ার পরে তারপরে ফাঁকা জায়গা, তাহলে এর নাম মুখ গলবিল। তাহলে এর নাম কি, মুখ গলবিল। ল্যারিংসের পরে এখানে যে শ্বাসনালী শুরু হচ্ছে, ল্যারিংসের পরে যে ফাঁকা জায়গা তার নাম স্বর গলবিল বা ল্যারিংসো গলবিল। তাহলে গলবিল তিনটাই লিখে রাখা উচিত, লিখে রাখো। লিখে দিয়েছিলাম না? মুখগলবিল যেটা, সেটা হলো অরোফ্যারিংস। মুখগলবিলকে বলা হয় অরোফ্যারিংস। অরোফ্যারিংস, অরোফ্যারিংস এটাকে বলে মুখ গলবিল। এটাকে বলা হয় মুখ গলবিল। এটাকে বলে মুখ গলবিল। এটা হলো মুখের পরে যে ফাঁকা জায়গা, মানে যেখানে মুখ শেষ তারপরে শ্বাসনালীতে যাওয়ার আগে যে ফাঁকা জায়গা মুখের ভিতরে এসে, ওটার নাম হলো মুখ গলবিল বা অরোফ্যারিংস। পশ্চাৎ নাসারন্ধ্রের পরে যে ফাঁকা জায়গা তার নাম হচ্ছে ন্যাসোগলবিল বা নাসা গলবিল। এর নাম হলো নাসা ন্যাসোফ্যারিংস। জায়গা নাই, ঠান্ডা লাগছে, আমাদের খাতাতে লেখার জায়গা নাই। ছেলেদের দিকে এসি আছে, ছেলেদের ঠান্ডা লাগছে না, তোমাদের ঠান্ডা লাগছে? ভাড়া দিচ্ছি আমি। তাহলে ন্যাসোফ্যারিংস হলো নাসা গলবিল। ন্যাসোফ্যারিংস কি বলা হয়, নাসা গলবিল। নাসা গলবিল। তাহলে গলার কাছে যে প্রশস্ত এরিয়া সেটাই হলো গলবিল, মনে রাখবা। গলার কাছে, এই গলার আশপাশেই তো প্রশস্ত এরিয়া, ফাঁকা জায়গা। বিল মানে কি, ফাঁকা জায়গা, বিল মানে ফাঁকা জায়গা। তাহলে গলার কাছে যে ফাঁকা জায়গা সেটাই হলো গলবিল। এখন এই গলবিল যখন না পশ্চাৎ নাসারন্ধ্রের পরে ফাঁকা জায়গা, তাই এর নাম হলো নাসা গলবিল। মুখ ছিদ্রের পরে ফাঁকা জায়গা মুখ গলবিল। ল্যারিংস যেখান থেকে শুরু হচ্ছে, স্বরযন্ত্র যেখান থেকে আমরা কথা বলি, তার উপরের দিকে ফাঁকা জায়গা, তখন এর নাম হলো ল্যারিংসো গলবিল বা ল্যারিংসোফ্যারিংস বা স্বর গলবিল। তাহলে এটা গেল, এটা হচ্ছে মুখ গলবিল। অরোফ্যারিংস এটা তো হলোই। এই যে এই জায়গাটার নাম হলো, এই জায়গাটার নাম হচ্ছে ল্যারিংসো। এটা হলো ল্যারিঙ্গো দিয়ে করা আছে, ল্যারিঙ্গোফ্যারিংস। এটার নাম হলো ল্যারিঙ্গোফ্যারিংস। এটার নাম হলো ল্যারিঙ্গোফ্যারিংস, স্বর গলবিল। এটাকে বলা হয় স্বর গলবিল। তাহলে নাসা গলবিল একটা লেখা আছে, কারণ যেহেতু শ্বসন তন্ত্রের কথা বলছে তাই নাকের পরে এটা বলছে, কিন্তু আরো অনেক কিছু আছে। স্বরযন্ত্র তো আমরা জানি। স্বরযন্ত্র মানে যে এইখানে যে কিছু সুতার মতো গঠন থাকে, কট। কট মানে কি, সুতা, ভোকাল কট বলা হয় স্বরতন্ত্রী।
এর আশপাশে কিছু তরুণাস্থি থাকে, তরুণাস্থি, আর মাঝে থাকে কিছু রূপান্তরিত মাংসপেশি সুতার মতো। ওই সুতার মতো জিনিসগুলো কিন্তু কাঁপে বলে আমরা কথা বলতে পারি। সবকিছুকে মিলে আমরা বলি ষড়যন্ত্র বা ল্যারিংস। মানে তরুণাস্থি এবং হচ্ছে ভিতরে যে কর্ডগুলা সুতার মতো যে গঠনগুলো আছে, এই সব কিছুকে একসাথে বলি ষড়যন্ত্র। এরা কাঁপে, নড়াচড়া করে। আমরা এদের কথা বলি না, এটা নড়াচড়া করে বলেই আমরা কথা বলতে পারি। যদি কারো এই ভোকাল কর্ড ছিঁড়ে দেয় তাহলে সে কথা বলতে পারবে না। ভোকাল কর্ড যদি কেটে ফেলা হয় তাহলে সে কথা বলতে পারবে না। অনেকে জন্মগতভাবে ভোকাল কর্ড তৈরি হয় না, জন্মগতভাবে যদি ভোকাল কর্ড তৈরি না হয় তাহলে জিন্দিগিতেও কথা বলতে পারবে না। জন্মগত। হ্যাঁ, না লাগানো যায় না, লাগানো যায় না, ওটা জন্মগতভাবে ঠিক করা যায় না। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো বায়ু পরিবহন অঞ্চলে আছে, প্রথমে আছে ট্রাকিয়া। ট্রাকিয়া মানে শ্বাসনালী। তো এই যে এই জায়গাটা, এটা হলো শ্বাসনালী। শ্বাসনালীতে কিন্তু এরকম সি এর মতো একটা তরুণাস্থি নির্মিত রিং থাকে। সি এর মতো কোন কোন বই আছে ডি এর মতো, সি এর মতো একটা তরুণাস্থি রিং থাকে। এই গোটাটাকে বলা হয় ট্রাকিয়া। এই গোটাটার নাম হলো ট্রাকিয়া। ট্রাকিয়া বা শ্বাসনালী, ট্রাকিয়া বা শ্বাসনালী, ট্রাকিয়া বা শ্বাসনালী। এখানে একটা লজিক আছে যে ট্রাকিয়াতে আসলে সি এর মতো তরুণাস্থি নির্মিত গঠন থাকে, পুরো রিং থাকে না কেন? মানে এটা গোটাটা রিং থাকে না কেন? সি এর মতো না থেকে যদি গোটা রিং থাকে তাহলে বেশি মজবুত হতো ট্রাকিয়াটা, তাই না? কিন্তু তা না। ধরো তরুণাস্থি রিং কেন আছে? শ্বাসনালী যেন চুপসে না যায়। তুমি ধরো ঘুমায় আছো, তখন যদি শ্বাসনালীতে রিং না থাকে তাহলে এটা তো মাংসের জিনিস হলে কি হবে? চুপসে গেল হঠাৎ, তাহলে তো তুমি দম আটকে মারা যাবে, তাই না? তো এই জন্য আল্লাহ কি করছে? তরুণাস্থি রিং পরায় রাখছে যাতে এটা চুপসে না যায় শ্বাসনালীটা। হ্যাঁ, কারণ এমনি হলে তো এটা তো বাতাস, এর মধ্যে সবসময় তো বাতাস ঢুকছে আসছে, হঠাৎ বন্ধ হয়ে গেল, যখন শ্বাস বের হলো তখন খ্যাট করে চিপা লেগে গেল। চিপা লেগে গেলে তো তুমি আর কিছু করতে পারবে না, মারা যাবে। তো ওই জন্য আল্লাহ কি করছে? তরুণাস্থি রিং পরায় রাখছে যাতে এটা চুপসে না যায়। কিন্তু এই তরুণাস্থি রিংটা আল্লাহ কিন্তু পুরা বৃত্তাকার করেনি, এক সাইড ফাঁকা রাখে, মানে অর্ধেক সি এর মতো করছে। কেন করছে বলো তো অনুমান করে? না পারলে তো বলবোই, কিন্তু আগে বলো তো অনুমান করে। পুরা পুরা রিং করেনি, পুরোটা পুরো জায়গাটা ব্লক হয়ে যেত, শ্বাস চাষ হতো, মানে বা বাতাস। না তাও না, সেই জন্য না। তোমার রিং তো এরকম গোল রিং, হ্যাঁ রিং তো গোল হতো, এখানে তো ফাঁকা আছেই, ফাঁকা তো থাকবে, কিন্তু এরকম রিংটা এরকম দেখো, এরকম থাকবে। হ্যাঁ, রিংটা এরকম ফাঁক, এখানে ফাঁকা আছে। রিংটা গোটা হলে তো বেশি মজবুত হতো, কিন্তু আল্লাহ কি করছে? রিংটাকে এরকম করে রাখছে। দেখো এবার দেখো, মানে এইখানেই তো বলা হচ্ছে যে, ওই যে বলা হচ্ছে যে রাস্তায় যদি তুমি দেখো যে ধরো গরুর গোবর পড়ে আছে, তাহলে তুমি বুঝবা যে এদিক দিয়ে একটা গরু গেছিল, তাই না? ছাগলের যদি নাদি থাকে তাহলে বুঝবা এদিক দিয়ে একটা ছাগল গেছিল, তাই না? এটা দেখে আমরা বুঝি যে এইখান দিয়ে এটা গেছিল। তো এই জন্য বলা হচ্ছে যে স্রষ্টার সৃষ্টি দেখে স্রষ্টাকে চিনতে হয়, যে এখানে আল্লাহ এইটা কেন করেছে। কারণ এটা যদি আল্লাহ পুরো রিং করতো, এই যে খাদ্যনালী সবসময় সংকোচন প্রসারণ হয়, সংকোচন প্রসারণ হয়। এটা যদি রিং করতো তাহলে এই রিং এর সাথে খাদ্যনালী বাড়ি খেত, খাদ্যনালী বাড়ি খেত, বুঝলি? হ্যাঁ, সম্পূর্ণটা যদি হতো এখানে খাদ্যনালী, যখন এটা সংকোচন প্রসারণ হতো বারবার এটার সাথে বাড়ি খেত না, তো ওই জন্য এটা ছোট্ট করে রাখছে সি এর মতো। এই এটা গ্যাপ, মানে এর মধ্যে প্রসারিত হতে পারে, এর মধ্যে একটু প্রসারিত হতে পারে, একটু প্রসারিত। এর গোটা হলে কি হবে? বাড়ি খাবে না? যখনই বাড়ি খাবে তখন খাদ্যনালী কি হবে? অবস্থা খারাপ। তো ওই জন্য আল্লাহ কি করছে? ওইখানে একটা ইয়ে করে রাখছে, ওই জায়গাটাতে আল্লাহ ফাঁকা রাখছে যাতে ওটা সংকোচন প্রসারণ হয়। যেখানে যেমন যা দরকার ঠিক সেখানে তেমনই করেছে, তাই না? তাই কি না? খুবই একটা অদ্ভুত ব্যাপার সেবার, তাই না? হ্যাঁ, তাহলে এটা হলো কারণ। আচ্ছা, তারপর বলছে ট্রাকিয়ার পরে বলছে বঙ্কাই। বঙ্কাই কোন জায়গাটা? বঙ্কাই হলো এই যে খাদ্যনালী, শ্বাসনালী। শ্বাসনালী যখন দুই ভাগে ভাগ হয়ে যায়, শ্বাসনালী যখন দুই ভাগে ভাগ হয় তখন এর নাম হয় বঙ্কাই। এক বচনে কিন্তু বঙ্কাস, এক বচনে কি? বঙ্কাস, এক বচনে হলো বঙ্কাস। বঙ্কাসের বাংলা অর্থ কি? আবার নিচের দিকে তাকান, নিচের দিকে তো লিখে ও যাওয়ার কথা ছিল না, নিচের ও জায়গা নাই। দিকে। আচ্ছা, তাহলে এটা আমরা পরে শিখবো বঙ্কাসটা। হ্যাঁ, এমনি এখন শুনে রাখো। বঙ্কাস মানে হলো আগামী দিন আমরা অন্য ছবিতে নিচের দিকে আঁকবো, আগামী দিন নিচের দিকে আঁকতে হবে, তখন আলাদা ছবিতে। ছবি রাখতে দেখো। হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, তাহলে বঙ্কাস হলো বাতাস যাওয়ার রাস্তা। বঙ্কাসের বাংলা অর্থ কি? বাতাস যাওয়ার রাস্তা। বঙ্কাসকে বলা হয় বাতাস যাওয়ার রাস্তা। প্রান্তীয় বঙ্কিউল, এখানে বিস্তারিত আমরা শিখবো প্রান্তীয় বঙ্কিউল। আচ্ছা দেখো, বঙ্কাস আর উল, আমরা জানি কোনো শব্দের শেষে উল থাকা মানে খুবই চিকন, মানে বঙ্কাস বাতাস যাওয়ার রাস্তা যখন একবারে খুবই চিকন হয়ে যায়, লাস্ট পজিশনে যে চিকন, সেটা হলো প্রান্তীয় বঙ্কিউল। শ্বসন অঞ্চল, শ্বসন বঙ্কিউল, যেখানে শ্বাস বিনিময় হয় তার নাম শ্বসন বঙ্কিউল। অ্যালভিউলার নালী, ওই যে বায়ুথলির যে নালীগুলা, অ্যাট্রিয়াম, এগুলো আমরা অধিক শিখবো। এখন সরাসরি এখান থেকে শিখি, সম্মুখ নাসারন্ধ্র এখান থেকে শিখি, কারণ এই জিনিসগুলো এখানে আছে। সম্মুখ নাসারন্ধ্র, এখানে এমসিকিউর জন্য মনে রাখতে হবে ন্যাসাল সেপ্টাম কোথায় থাকে। সম্মুখ নাসারন্ধ্রের দিকে ভেস্টিবিউল, এই যে বর্ণনাতে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। আচ্ছা, এবার হচ্ছে ভেস্টিবিউলের কথাটা মনে রাখবা, ওখানে হলো লোমকূপ থাকে, এটা মনে রাখবা। আচ্ছা, নাসাগহ্বর, নাসাগহ্বর থেকে অনেক এমসিকিউ আসে আর কি, হ্যাঁ, মেডিকেল অ্যাডমিশনও আসছে। সেটা হলো নাসাগহ্বরে কি কি থাকে। নাসাগহ্বরে থাকে যে গুরুত্বপূর্ণ দুটো বিষয়, সেটা হলো সিলিয়াযুক্ত মিউকাস আর অলফ্যাক্টরি কোষ। তো এটা মনে রাখবা, নাসাগহ্বরে থাকে সিমের ফ্যাক্টরি। মনে রাখার ছন্দ হলো সিমের ফ্যাক্টরি। সিমের ফ্যাক্টরিতে আমরা মনে রাখবো আর কি। সিমের ফ্যাক্টরি কি হয়? সিতে হয় সিমেন্ট হলে বেশি ভালো হতো, ওটা ভালো মনে থাকতো, সিমেন্ট ফ্যাক্টরি। হ্যাঁ, সিমেন্ট, হ্যাঁ, সিমেন্টের ফ্যাক্টরি। হ্যাঁ, আচ্ছা, সিমেন্টের ফ্যাক্টরি দাও। সিলিয়া যুক্ত মিউকাস আর হ্যাঁ, হচ্ছে, তাহলে এটা হলো সিলিয়া যুক্ত মিউকাস, সিলিয়া, আর মতে হলো মিউকাস, আর ফ্যাক্টরি মানে কি? অল ফ্যাক্টরি, কোষ। তাহলে সিমেন্টের ফ্যাক্টরি মনে রাখতে পারো, বা সিমের ফ্যাক্টরি মনে রাখতে পারো। কেউ একজন গর্তের মধ্যে পড়ে গেছে, নাসাগহ্বর তো একটা গর্ত, তাই না? কেউ একজন গর্তের মধ্যে পড়ে গেছে, যাই দেখছে যে সেখানে ওই যে জিপি সিম থাকে না, মোবাইলের যে সিম, সেই সিমের ফ্যাক্টরি, বিশাল ফ্যাক্টরি। না না, সবজি না। হ্যাঁ, তাহলে হচ্ছে ফ্যাক্টরিতে মনে রাখবো অল ফ্যাক্টরি। অল ফ্যাক্টরি কোষ থাকে। তো অল ফ্যাক্টরি নামকরণ কেন হলো? নাসাগহ্বরে অল ফ্যাক্টরি কোষটা কি? অল ফ্যাক্টরি কথাটা আসছে অলফ্যাকশন থেকে। অলফ্যাকশন মানে ঘ্রাণ, মানে গন্ধ নেয়া। তাহলে এখানে কিছু নিউরনের কোষ থাকে, অলফ্যাক্টরি কোষ, যারা কি করতে পারে? আমাদের ঘ্রাণ নিতে পারে, এই জন্য এর নাম হলো অলফ্যাক্টরি কোষ। তাহলে অলফ্যাক্টরি কোষ, অলফ্যাকশন, অলফ্যাকশন মানে হলো ঘ্রাণ নেয়া। অলফ্যাকশন মানে কি? ঘ্রাণ নেয়া। ঘ্রাণ মানে তো বুঝো, গন্ধ নেয়া, তাই না? তাহলে এখানে কিছু অলফ্যাক্টরি কোষ থাকে। এই অলফ্যাক্টরি কোষের কাজ কি? এরা হচ্ছে ঘ্রাণ নেয়। তাহলে নাসাগহ্বরেই আছে কিন্তু, হ্যাঁ, আমরা যে গন্ধ পাই সেটা, ঠিক আছে। এবং যেখানে যেটা থাকা দরকার আল্লাহ সেখানে রাখছে। মুখের কাছে নাক কেন রাখছে? কারণ খাওয়ার সময় যদি খাওয়াটা পচে যায় তাহলে নাক তো বলতে পারবে, তাই না? নাক যদি কানের পাশে থাকতো তাহলে তো আগে বলতে হতো, দেখ তো পচছে কিনা, ঝামেলা হতো কিনা, তাই না? তারপরে নিতে হতো। তাহলে যেখানে যেটা লাগবে আল্লাহ ঠিক সেখানে সেটা দিচ্ছে, ঠিক না? কান দুই পাশে রাখছে যাতে চারিদিকটা কভার করে। কান দুই পাশে রাখছে যাতে চারিদিকটা কভার করে আমরা শুনতে পাই। শুধু সামনেও রাখিনি, তাহলে খালি সামনে শুনতে পেতাম, পিছন দিকে শুনতে পেতাম না। চারিদিকটা কভার করে, তাই না? আর নাক কিন্তু এমন জায়গায় রাখছে মুখের কাছে। না, ওই এইটুক পর্যন্ত কভার করে, আর এইটুক পর্যন্ত কভার করে, বুঝছো? এই কারণে পিছনে সামনে সব দিকে কভার করে। আচ্ছা, এবার দেখো যে তাহলে এখানে এইটা মনে রাখতে হবে, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর পশ্চাৎ নাসারন্ধ্র, আগেই তো বলেছি পশ্চাৎ নাসারন্ধ্র মানে কোয়ানা মানে ফানেলের মতো একটা জায়গা। এখানে ফানেলের মতো একটা জায়গা থাকে, তাই এর নাম হলো কোয়ানা। এটা একটা পশ্চাৎ নাসারন্ধ্রের চিত্র। তারপরে নাসাগলবিল তো আগে আমরা আলোচনা করছি। নাসাগলবিলের পরেই থাকে ষড়যন্ত্র। তো এখানে একটা বিষয় মনে রাখতে হবে কিন্তু, যে উভুলা, এটা মনে রাখবা। উভুলা থাকে কোথায়? আমাদের পশ্চাৎ নাসারন্ধ্রের ঠিক নিচের দিকে আঙ্গুলের মধ্যে একটা অংশ থাকে যার নাম উভুলা। এটা কেন থাকে? এটা এই কারণে থাকে, তুমি যখন খাবার গিলো তখন খাবারটা যেন আমার নাকের মধ্যে ব্যাক না করে। তো উভুলা কি করে? মুখ হা করলে দেখা যায়। মুখ যদি হা করো
তাহলে ভিতরে দেখবা একটা ঝুলে ঝুলে নাম হলে মতো ওই জিনিসটার নাম কিন্তু উভলা। দেখিছো? হ্যাঁ, মুখ হা করলে দেখা যাবে একটা আঙ্গুলের মতো। ওটার কাজ হচ্ছে খাবার গেলার সময় ওটা তোমাকে প্রোটেকশন দেয় যেন নাকের মধ্যে খাবার আবার চলে না আসে। ওটা হলো উভলা। হ্যাঁ, আচ্ছা, এখন ওই উভলার পরে আরেকটা রকম জিহ্বার মতো গঠন, তার নাম কি? শ্বাসনালীর উপরে অ্যাপিগ্লুটিস। অ্যাপি মানে তো উপ, আর গ্লুটিস মানে জিহ্বা, মানে কি? উপজিহ্বা। গ্লুটিস মানে জিহ্বা, তাহলে কি? উপজিহ্বা। তাহলে এই উপজিহ্বার কাজটা কি? খাবার যখন আসবে তখন হলো যে আমরা খাবার যেই গিলবো অ্যাপিগ্লুটিস এখানে ঢাকনা হয়ে যাবে। এই ঢাকনা হয় বলেই খাবারগুলো কি হয় এর মধ্যে আসে না, মানে শ্বাসনালীতে খাওয়ার যায় না। শ্বাসনালীতে খাওয়ার গেলে তো আমরা মারা যাবো, তাই না? তো যখনই তুমি ঢেক দিবা তখনই অ্যাপিগ্লুটিস বন্ধ হয়ে যাবে, আর যার জন্য শ্বাসনালীতে খাবার আসে না। নাক দিয়েও যদি খাবার খাওয়ানো হয়, যে অসুস্থ রোগীদেরকে নাক দিয়ে খাবার খাওয়ানো হয় না, দেখো নাক দিয়ে খাবার খাওয়ালেও একই জায়গায় যাবে। এখান থেকে নাক দিয়ে খাবারটা কোথায় পড়বে? এখানে পড়বে না? এই যে খাবারটা এখানেই পড়বে, তাহলে নাক দিয়েও খাওয়ানো যাবে। এই দেখো খাবার এখানে বসছে, কিন্তু মুখ দিয়ে খাবার দিলেও এটার কারণে এখানেই পড়বে। নাক দিয়ে খাবার দিলে ডাইরেক্ট এই বরাবর হয়, তখন এই বরাবর এখানে পড়বে। মানে একবারে তো পাকস্থলীতে দেওয়া হয়। হ্যাঁ, পাকস্থলীতে দেওয়া হয় হ্যাঁ একবারে। হ্যাঁ, নাকের মাধ্যমে পাকস্থলীতে খাবার দেওয়া হয়। কারণ হলো যে এই নাকে খাবার দেওয়ার দরকার আছে। স্যালাইনে দিলে পাকস্থলীতে প্রচুর অ্যাসিডিটি হতে থাকে, কারণ পাকস্থলীতে খাবার যায় না। তাই রোগীকে তখন নাক দিয়ে খাবার দেওয়া হয়। নাক দিয়ে খাবার দিয়ে পাকস্থলীকে ভরা রাখা হয়, যাতে করে একটু তার অ্যাসিডিটি না হয়, তার শরীরের শক্তিটা একটু ভালো থাকে। এই জন্য নাক দিয়ে খাবার দেওয়া হয়। নাকের মধ্যে দেখো না লোক ঢুকায় দেয়, নাক দিয়ে নল ঢুকায় দেয়। ওই নল ঢুকালে কোথায় যায়? এই দেখো নাক দিয়ে নল ঢুকালে এখানে ধরো নলটা রেখে দিল, খাবারটা পড়তেছে এই যে এই বরাবর চলে আসে। এবং সেক্ষেত্রে অবশ্য এই কথা বলো না, সেক্ষেত্রে কিন্তু শক্ত খাবার তো দেওয়া যাবে না। দেওয়া যাবে? নরম খাবার দিতে হবে, কারণ ওটা তো চিবানো হবে না, হবে তরল খাবার দিতে হয়। তরল খাবার দিয়ে এখানে চলে আসে। তাহলে এটা হচ্ছে ষড়যন্ত্রের, এখানে দেখো ল্যারিংস, ষড়যন্ত্র। এই জায়গায় আমাদের তিনটা তরুণাস্থির নাম মনে রাখতে হবে এমসিকিউর জন্য, যে একটা হলো থাইরয়েড, একটা হলো ক্রিকেট, আর একটা হলো অ্যারিটিনেট। এই যে ষড়যন্ত্রের এখানে তিনটা তরুণাস্থির টুকরা। থাইরয়েড মানে প্রজাপতি সদৃশ, ক্রিকেট মানে হলো সংকুচিত, এটা চিকন ধরনের হয় দেখতে, অ্যারিটিনেট মানে হলো তুন্তুর মতো সংকুচিত, আর অ্যারিটিনেট মানে হলো তন্তুর মতো। এরকম তিনটা তরুণাস্থি থাকে। থাইরয়েড মানে প্রজাপতি সদৃশ দেখতে, হ্যাঁ প্রজাপতি সদৃশ। থাইরয়েড মানে হলো প্রজাপতি সদৃশ দেখতে, প্রজাপতির মতো। থাইরয়েডটাই হলো সব থেকে বড়, যেটা আমাদের ছেলেদের ক্ষেত্রে সামনের দিকে থাকে, তাই না? সামনের দিকে বের হয়ে থাকে। এবং থাইরয়েড থাকার কারণে কি হয়, আমাদের যে সামনের দিকে বের হয়ে থাকার কারণে ল্যারিংসটা একটু জায়গা বেশি পাই, যার জন্য ছেলেদের কণ্ঠ একটু ভারী হয়, জায়গাটা বড় হয় তো, যার জন্য একটু ভারী হয়। আর মেয়েদের ল্যারিংসটা হলো চিকন হয়, যার জন্য মেয়েদের কণ্ঠ চিকন হয়। বুঝা গেল? যে এই জন্য দেখবা যে ছেলেদের বয়স যখন মোটামুটি 14-15-এর মধ্যে থাকে বা 12-13, তখন দেখবা কণ্ঠ কিন্তু মেয়েদের মতোই। খেয়াল করছো না? হ্যাঁ, মেয়েদের মতোই। কিন্তু কারণ কি, তখন কিন্তু এটা বড় হয় না। বড় হয় না। যখন এটা বড় হয় তখন কণ্ঠ চেঞ্জ হয় না? তাহলে কণ্ঠ চেঞ্জ হয়ে যায়। তো এবং হচ্ছে যে আরেকটা কারণে কণ্ঠ চেঞ্জ হয়, যদি তোমার এখানে ইনফেকশন হয়, ওই যে গলা বসে যাওয়া বলে, তখন ওই ভোকাল কর্ডগুলো বড় বড় হয়ে যায়। এই যে ভোকাল কর্ডের এই সুতাগুলো বড় ফুলে যায়, বড় বড় হয়ে যায়। বড় হলে কাঁপতে পারে না ভালো মতো, তখন কণ্ঠ কেমন হয়। ওটা ছেলেদেরও হবে, মেয়েদেরও হবে, যদি ইনফেকশন হয় ওখানে। তাহলে বা খুব চিল্লায় না তারা মিছিলে, চিল্লালে ওখানে বাড়ি খেতে খেতে ওটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তখন কথা বলতে পারে না, গলা বসে যায়। হ্যাঁ, বুঝছো? তাহলে থাইরয়েডের প্রবলেম হলে গলা ফুলে যায়। হ্যাঁ, গলা ফুলে যায়। তাহলে অ্যাপিগ্লুটিস তো জানো, এই যে এটা হলো অ্যাপিগ্লুটিস। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, মাঝেদার বই আর এখানকার বই একটু পার্থক্য আছে। স্বররজ্জু বলা হচ্ছে, মোট হচ্ছে স্বররজ্জু 6টা, আর মাঝেদার বই আছে 9টা। 6টি মনে রাখবা, 9টি মনে রাখবা। স্বররজ্জু কয়টা? 6টি। মাঝেদার বই 9টা। এই 9টা মাঝেদার বই কিভাবে হিসাব করতে, স্বররজ্জু কতগুলো এবং জোড়া জোড়ায় থাকে, আবার কতগুলো সিঙ্গেল থাকে। তাহলে আমি যদি জোড়াগুলো আলাদা করি তাহলে তো 9টাই হচ্ছে, আর জোড়া যদি একসাথে ধরি তাহলে 6টা হচ্ছে। এইভাবে গণনাতে ভুল আছে। তাহলে 6 আর 9 দুটো মনে রাখতে হবে। যদি মাঝেদার বই দেয় তাহলে আমরা ওটা মনে রাখবো আর কি। হ্যাঁ,
6টা আর 9টা, এটা মনে রাখবো। হ্যাঁ, আচ্ছা থাক, আগামী দিন আমরা টাকিয়া এখান থেকে শুরু করবো। হ্যাঁ, না এগুলো হচ্ছে এমসিকিউ। এই পর্যন্তই শেষ তাহলে।